context and relevance of the Indian Constitution, Indian preamble, সেটা নিয়ে বলতে আমি দ্রোণকে অনুরোধ করবো মঞ্চে আসার জন্য। ধন্যবাদ সকলকে। আমাদের এই সবার উপস্থিত আমাদের কলেজের দায়িত্বপ্রাপ্ত অধ্যক্ষা শ্রীমতী চক্রবর্তী এবং তাদের সভাপতি অধ্যাপিকা দেবশ্রী চক্রবর্তী এবং আমার অন্যান্য সহকর্মীবৃন্দ, বিশেষ করে সবার সূচনা যে দুজন করলেন আমার ইমিডিয়েট কলেজ অভিজিৎ এবং আমাদের কলেজের এবং সর্বোপরি যারা উপস্থিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সকলকে আমি শুভেচ্ছা জানাই। আমি আমার বক্তব্য শুরু করেছি। গত 26শে জানুয়ারি সরকার উত্তোলন হচ্ছিল, তার ঠিক যথাযথ পরে আমাদের ওয়াইসি বললেন যে আমাদের সংবিধান, বিশেষ করে সংবিধানের যে উপবন্ধ প্রিয়াম্বল, সেটা নিয়ে একটি আলোচনা, বিশেষ একটি আলোচনা সভা আয়োজন করতে উনি নির্দিষ্টভাবে আমাদের দুইজন তথা এই ডিপার্টমেন্টের পলিটিক্যাল সায়েন্স রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দায়িত্ব প্রদান করব এবং তারই ধারাবাহিকতা এবং সিদ্ধান্ত নিলাম যে আমরা আজকে ছোট্ট আলোচনা সভার আয়োজন করব। সময় মূল্যবান, সময় নেব আর বিষয়গুলি সকলেই খুব জানা। এমন বিষয় নয় যে আমরা খুব জানি না বা নতুন একটি বিষয় বা নতুনের আঙ্গিক আছে, আঙ্গিক মতো আসতেই পারে, দিনগত ঘটনাবে রঙ পাল্টাবে, অনেক কিছু আছে, কিন্তু মানে বুনিয়াদি বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। তো বিশেষ করে আমি বলবো যে ছাত্রছাত্রী তোমরা এসেছো, তোমরা যদিও আমি জানি তোমরা আমাদের বিভিন্ন হিউম্যানিটিস অর্থাৎ মানব বিদ্যার বিভিন্ন শাখা তোমরা এই সংবিধান, বিশেষ করে আমাদের এই প্রিয়াম্বল বা অন্যান্য যে মূল বিষয়গুলো সংবিধান, শুধু যে এই বিএ কোর্সের জন্য ইম্পর্টেন্ট, এই পরবর্তীকালে যারা এমএ তৈরি করো তাদের জন্য ইম্পর্টেন্ট তা নয়। এটা হচ্ছে বিভিন্ন বন্ধুদের এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক চাকরির জন্য যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো আছে, কম্পিটিটিভ এক্সাম, তাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিসই ভারতের সংবিধান। এটা হচ্ছে ক্যারিয়ারের পার্সপেক্টিভ আমি বলছি। আরেকটা যে ভারতের নাগরিক হিসেবে আমরা যে অবস্থানেই থাকি না কেন, আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই সংবিধানকে জানা। এটা খুব সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন আমার পূর্ববর্তী তিনজন বক্তা, এটাকে খুব সুন্দরভাবে বক্তব্য রেখেছেন, গুরুত্ব আরোপ করেছে। তো সংবিধানে আলাদা আছে প্রিয়াম্বল, মুখবন্ধ, যেমন একটি যে কোনো পুস্তকে, যে কোনো গ্রন্থের একটি ব্যাকগ্রাউন্ড থাকে, একটি ফরওয়ার্ড থাকে, একটা মুখবন্ধ থাকে, সেখানে ছোট করে বোঝানো হয় বা লেখা হয় লেখক কি উদ্দেশ্য, কি প্রেক্ষাপটে, কি সময়ে, কেন এই গ্রন্থটি রচনা করলেন বা করতে চলেছে। কিন্তু সংবিধানের একটি মূল উদ্দেশ্য আছে, একটি দর্শন আছে, কিভাবে আগামী ভারতবর্ষকে আমাদের সংবিধান প্রণেতারা দেখতে চেয়েছে। আর আগামী ভারতবর্ষ বলতে ভারতবর্ষ তো শুধু আছেন কাল ধরেই ভারতবর্ষ আছে, স্বাধীন সার্বভৌম যে উত্তর উপনিবেশিক যে ভারতবর্ষ, পোস্টকলোনিয়াল ভারতবর্ষকে কিভাবে দেখতে চেয়েছিল ৪৭ আগস্টের পরে, তার একটা রূপরেখা, আউটলাইন খুব সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায়, প্রথমে ইংরেজিতে, তারপরে সমস্ত ভারতের সমস্ত ভাষায়, সবই সংবিধান স্বীকৃত ভাষা, সব ভাষাতে লেখা হয়েছে এবং চিন্তায়িত করেছেন নন্দলাল বসুর নেতৃত্বে একটি শিল্পী গোষ্ঠী। যাই হোক, আমি শিল্পবোদ্ধা নই, আমি প্রকৃতির বোদ্ধা আমি কিন্তু বলছি শিল্প নিয়ে কিছু বলতে পারবো না, তাই বলবো না। আমি শুধু একটি কথা বলতে চাই যে তোমরা যারা ছাত্রছাত্রী আছো বা আমাদের যারা অন্যান্য সহকর্মী আছে, সবাই সংবিধান থেকে কারা করি, আমাদের প্রফেশনের কারণে করি, নাগরিক হিসেবে করি, আইনি প্রয়োজনে করি, আর ইচ্ছা না থাকলে বিভিন্ন বইয়ের সামনে বা পিছনে অনেক সময় সংবিধানের কেন্দ্রটা থাকে, কথা উল্টাতে গেলেও সবাই আমাদের কিন্তু এটা চোখে পড়ে যায় এবং চোখে পড়াটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ কিছু শব্দ আছে, আমরা ভারতের জনগণ,
এই জনগণরা আমরা সবাই জনগণ। ভারতবাসী আমরা যারা কাশ্মীর থেকে কন্যাকুমারী, তার মানে কচ্ছ থেকে কামরূপ, সবাই আমরা ভারতবর্ষ। তারপর বিভিন্ন রকম কথা বলা যে কিভাবে দেশটা একটা অফিসিয়াল নাম আছে, নোমেনক্লেচার যাকে বলা হয়, সেটাও একটি আছে। সভারেন, সোশ্যালিস্ট, সেকুলার, ডেমোক্রেটিক পার্টি, এই প্রত্যেকটি শব্দের কিন্তু দুটা ব্যঞ্জনা আছে। কতটা বাস্তবে আমরা অর্জন করতে পেরেছি, পারিনি, পারবো কি পারবো না, সেগুলো অনেক মানে গভীর আলোচনার বিষয়, বিতর্কিত আলোচনার বিষয়। স্বাভাবিকভাবে পক্ষে বিপক্ষে নানান বর্ণালীতে নানান ধরনের মতবাদ উঠে আসে, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, সুস্থ সমাজ ব্যবস্থা, এটাই স্বাভাবিক। ভিন্ন মত থাকবে, ভিন্ন পথ থাকবে, কিন্তু একটি বিন্দুতে শেষে, দিনের শেষে ঐক্যবদ্ধ করতে হয়, মিলতে হয়, একটি বিন্দুতে মিলে যায়। কারণ দেশটাকে ঐক্যবদ্ধ রাখার জন্য, একতাবদ্ধ হিসেবে চালিয়ে নেওয়া, এই পথগুলো আমাদের দায়বদ্ধতা আছে। এবং স্বাভাবিকভাবেই আমরা 14 আগস্ট 1947 ফিরে যাই। দুটি স্বাধীন দেশ, ভারতবর্ষ চিরকাল ছিল চিরকালীন সভ্যতার একটি দেশ। পাকিস্তানে জন্মগ্রহণ করেছে। পাকিস্তান তো এক হইল না, 71 ভেঙে গেছে এবং 3টি সংবিধান পাকিস্তান, 56, 62 আর 73। আমাদের একটি সংবিধানই চলছে। নানান প্রতিকূলতা আছে, নানান প্রতিবন্ধকতা আছে, অনেক সমালোচনা আছে, তারপরেও কিন্তু আমরা একটি সংবিধান রাখতে পেরেছি। একটি শাসনতন্ত্র অনুযায়ী আমাদের শাসন চলেছে। কোনো সংবিধান বিরোধী কোনো শাসক গোষ্ঠী ক্ষমতায় আসেনি এখনো পর্যন্ত। আর পাকিস্তানের ইতিহাস পুরো ইতিহাস আপনারা জানেন। আমাদের পার্শ্ববর্তী দেশ, কিন্তু পার্শ্ববর্তী দেশ বলতে তো হবে না, একই পরিবারের অংশ ভাগ হয়ে পরিবার যেমন বিভাজিত হয়, আমাদের একান্নবর্তী পরিবার ছিল, সেটা বিভাজিত হয়ে এখন পরিবার একান্নবর্তী নিয়ে গেলেও সম্পর্ক থেকে যায়, কিন্তু দেশটা ভাঙলো, উপমহাদেশটা ভাঙলো, আমাদের আত্মার সম্পর্ক, রক্তের সম্পর্ক, সাংস্কৃতিক সম্পর্ক, ভাষা, সঙ্গীত, সমস্ত রুচির সম্পর্ক রয়ে যাবে। পাকিস্তান থেকে বাংলাদেশ হলো 72 সালে। আমাদের পাকিস্তান থেকে ধর্মনিরপেক্ষ হিসেবে যাত্রা শুরু করে। আমরা কি লিখেছি বলে আমরা যেটা আমাদের দিয়েছিল, মূলত সেটা ধর্মনিরপেক্ষ দেশ ছিল। রাষ্ট্রে বিশেষ কোনো ধর্ম থাকতে পারে না, মূল্যবোধ থাকে। সেই মূল্যবোধটা বিশেষ কোনো গ্রন্থ থেকে আসে না, ধর্মীয় গ্রন্থ থেকে আসে। তা আসবে আমাদের 5000 বছরের যাত্রা পথ, তার যে ইতিহাস যেটা আছে আমাদের, সেখান থেকে যেটা আসবে, সেটা কি একসাথে চলা, ধর্ম সহিষ্ণুতা, মানুষকে সম্মান দেওয়া, এবং রামকৃষ্ণের ভাষায় খুব সাধারণভাবে বললে অতি তীব্র কথা, অতি জটিল কথা সাধারণভাবে সহজ নয়। এই যুবন্ধরাই পারে, রামকৃষ্ণের মতো মানুষ, রবীন্দ্রনাথের মতো মানুষরাই পারে সহজে বলতে। বর্তমান সমস্ত পথই মিলে যায় এক জায়গা থেকে। তো এই সমস্ত ধর্ম, সমস্ত মতামত, সমস্ত সংস্কৃতি, সভ্যতার মধ্যেই যে মানবিক মূল্যবোধ আছে, সমস্ত সভ্যতায় যে বিশ্ব মানবতাকে ইতিবাচক ভূমিকা রেখেছে, তার স্বীকৃতি আমরা দিতে পেরেছি। আগামী ছাত্র বলে আশা রাখি। আরেকটা জিনিস হচ্ছে যে 2-3টি শব্দ নিয়ে আমাদের কেন্দ্রে একটু বিতর্ক আছে, পক্ষে থাকে। গণতন্ত্র নিয়ে তো বিতর্ক করার কিছু নেই, মমতা বিষয়ে কোনো ভারতবর্ষে আসেনি। সোশ্যালিজম নিয়ে আছে, সেকুলারিজম নিয়ে আছে। আমি যাব, কারণ দেশব্যাপী নির্বাচনের প্রস্তুতি চলছে, সরকারের তবে আমি একটি কথা শুরু করব যে ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র এই দুটি কিভাবে থাকবে, থাকবে কি থাকবে না, এটা পরের কথা। তার যে স্পিরিট, আমি বারবার এসেন্স যেটাকে বলি, তাকে অ্যারোমা, ফ্লেভার, সেটা যেন চিরকাল আমাদের সমাজে যেন থাকে। ওই ধর্মহীন সমাজ, কেউ যদি ধর্মহীন করতে চায় তবে তার ব্যক্তিগত অধিকার, এটি মানবে না, খাবে না, কিন্তু আমাদেরকে একটা ব্যাপারে ঐক্যবদ্ধ করতে হবে, একটা ব্যাপারে শপথ গ্রহণ করতে হবে, সকলের স্বীকৃতি যেন আমরা আমরা গড়ে তুলতে পারি। আমাদের যে ঐতিহ্য রয়েছে তা আমিও আমরা গর্ব করতে পারি। আমরা যদি এককেন্দ্রিক হয়ে যায়, এক দেশ দর্শী হয়ে যায়, তাও তীব্রভাবে যদি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের যে গর্বের যে জিনিসগুলো আছে, চিরকাল যেগুলো আমরা গর্ব করেছি, বসুধৈব কুটুম্বকম থেকে শুরু করে এটা অবস্থা
বহুলা বিপ্র বেদান্তি সত্য একটি বিপ্র জ্ঞানী মানুষরা বিভিন্নভাবে ব্যাখ্যা করেছে তা নিয়ে গল্প কিন্তু আমরা পাওয়া বিশ্ব সভায় আমার মাথায় কিন্তু বেঁকে রেখে তাই আমি বলতে চাই আমাদের আমাদের যে একটা সভ্যতারই সমস্ত মূল্যবোধ কিন্তু আমাদের সংবিধানে এগুলো আমাদের কেউ দান করে কোনো বিদেশি শক্তির জন্য আমরা যে শব্দগুলো হয় ইকুয়ালিটি ফ্র্যাটার্নিটি ডেমোক্রেসি সবাই শব্দগুলো বিদেশি শব্দ মনে হয় যেন সব যেন বিদেশিরা বুঝে আমাদেরকে দান দক্ষিণা করে গেছে কোনো দান দক্ষিণার দয়া প্রয়াস দান এগুলো নয় এগুলো আমাদেরই চলার পথে আমাদের কি বলবো চলার পথে এগুলো আমরাই আত্মস্থ করেছি এগুলো আত্মস্থ করেই আমরা চলেছি আত্মস্থ করে আমাদের চলতে হবে আর দুটি কথা আমি এখানে বলে শেষ করতে চাই যে আমাদের যখন সংবিধানে যখন বিতর্ক চলছিল পাশাপাশি পাকিস্তানের মধ্যে চলছিল একই সময় যাত্রা শুরু হয়েছে পাকিস্তানের প্রথম বিরোধী দলের নেতা ছিলেন শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায় কংগ্রেস পূর্ব বাংলাদেশ তো আমার রাজনীতি বাংলাদেশ তো শ্রীশচন্দ্র বলেছিলেন যে করাচি অধিবেশন চলছে সেখানে বলেছিলেন যে জিন্না সাহেব অলরেডি গত তো গায়রাজুল জিন্না তো অনেক বড় বড় কথা কিন্তু বললেন ভালো ভালো কথা কিন্তু বললেন কিন্তু আমরা সংখ্যালঘু তৎকালীন সংখ্যালঘু হিন্দু শিখ খ্রিস্টান যারা ছিল পাকিস্তানে তারা কতখানি নিরাপদ বোধ করবো কারণ জিন্নার মৃত্যুর পরে জিন্নার বক্তব্য নিয়ে সংবিধান সভায় কেউ আলোচনা করে সকলেই একেবারে কি বলবো একেবারে ধর্মীয় দোষে একেবারে ধর্মীয় রাষ্ট্র প্রতিষ্ঠা করা একেবারে করে লাগে তো সেটাই এবং তারপরে আমরা কি দেখলাম ধর্মের নামে দেশ হলো এবং শত আশা নিয়ে পাকিস্তান থেকে বাংলাদেশ হলো পরবর্তীকালে তারা কিন্তু ধর্মনিরপেক্ষতা ঢুকিয়েছিল সংবিধানে বঙ্গবন্ধুর যে সংবিধান কামাবসনের যে সংবিধান কিন্তু বঙ্গবন্ধু সকলেভাবে নিহত হলেন সংবিধানটাও নিহত ধর্মনিরপেক্ষ জায়গায় এলো ইসলামের উপর আল্লাহর উপর সমাজতন্ত্রের জায়গায় বলি সামাজিক ন্যায় এটা তাও কিন্তু সামঞ্জস্যপূর্ণতা আছে হ্যাঁ সামাজিক ন্যায় বিচারিত হচ্ছে এমন অন্যায় বিরুদ্ধে সমাজ নয় কিন্তু ধর্মনিরপেক্ষতা থেকে একেবারে ঘাঁটি সহ বিসর্জন দিয়ে যেইভাবে করা হলো যেটার সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের কোনো সম্পর্কই নেই একেবারে পাকিস্তানের নামটা শুধু বাংলাদেশ হয়ে গেল খোলসটা বাংলাদেশ দেহটা একেবারেই পুরো পাকিস্তান হয়ে গেছে এবং বহু লড়াই সংগ্রামের পরে শেখ হাসিনা ফিরে এলেন ক্ষমতায় ওই ভারতের সংবিধানে ধর্মনিরপেক্ষতা আনলেন গণতন্ত্র আনলেন জাতীয়তাবাদ আনলেন ধর্মনিরপেক্ষতাও আনলেন কিন্তু ইসলামকে কিন্তু সরাতে পারলেন না তার কারণ সমাজের একটা বিশাল পরিবর্তন বাংলাদেশে ঢুকে গেছে আমরাও যখন মুক্ত হতে পারছি তা নয় কারণ এরা তো সব মানে সারা এই চলে যায় তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদেরকে সতর্ক হতে হবে আমার কখনোই যাতে এক দেশ দোষী যাতে না নিজের ধর্ম নিজের সংস্কৃতি নিজের ভাষা নিয়ে অহংকার তো থাকবে কিন্তু অহংকার যদি চূড়ান্ত পর্যায়ে চলে যায় অহমিকায় পর্যবসিত হয় তখন সেটা কারণ কোনো সৌন্দর্য বিনয় তো থাকেই না সৌন্দর্যও থাকে না তখনই ফ্যাসিজম যেটা আমরা কথায় কথায় ব্যবহার করি অ্যারেস্ট করলেও বলি ফ্যাসিজম সঠিক ফ্যাসিজম আসে না